নমস্কার সবাইকে, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মহামান্য আদালতের বিচারপতি এটা জানিয়ে দেন যে গুহ ফার্মাসিউটিক্যালস বিরুদ্ধে আমরা যা যা তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আমরা ওদের সমস্ত আউটলেট বন্ধ করে দিচ্ছি আর ওদের কোম্পানিও সিল করা দেওয়া হচ্ছে। এই কথাটা শুনে কর্তা দাদু ভীষণ ভেঙে যান। আর এটাও বলা হয় যে ওদের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সমস্ত কিছু ক্ষতিপূরণ দিতে হবে। এরপর কর্তা দাদু বলে, ক্ষতিপূরণ দিতে হবে? তাহলে তো সব কিছু শেষ, এখন তো আর অগ্নি দাদুভাইও কিছু করতে পারবে না। এইদিকে প্রমিত গিয়ে এভিকে বলে, তুই চিন্তা করিস না, আমি তোর বন্ধু কম, তোর ফ্যামিলি ভাব। আর আমার তো কেউ নেই, আর তোর ফ্যামিলি তো আমার ফ্যামিলি, তাই না? তাই আমার ফ্যামিলি যখন বিপদে পড়েছে তাহলে তো আমি সাহায্য করবই। এইদিকে কর্তা দাদু বলে, এখন তো ঘটি আর বাটি সব কিছুই চলে যাবে, কিছুতেই আর রক্ষা হবে না। এরপর রেখা বলে, বাবা তুমি চিন্তা করো না। এরপর কর্তা দাদু বলে, তাও বাড়িটা বেঁচে গিয়েছিল, তাও কথা মায়ের জন্য। চিত্রা বলে, এত কিছুর পরেও এই কথার গুণগানটা আর বন্ধ হচ্ছে না। প্রিয়েশী বলে, দাদান আমি তো চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করব, তুমি চিন্তা করো না। এইদিকে প্রত্যয়ও সিসিটিভি ফুটেজ দেখার জন্য একটা অ্যাপ্লিকেশন করে। এরপর কথা বলে যে সমস্ত কিছু তো ঠিক করতে হবে, কিন্তু তার আগে এই তকমাটা আমাদের গায়ে থেকে সরাতে হবে। যেই বদনামটা হয়েছে সেটা আমাদেরকে আগে মুছে ফেলতে হবে, কিন্তু কি করে সেটাই বুঝতে পারছি না। এদিকে প্রমিত অগ্নির সাথে বসে আছে। কর্তা দাদুকে সবাই বোঝায় যে চিন্তা করো না, নবীনরা তো রয়েছে। তখন এই কথাটা শুনে বলে যে নবীনরা কি রয়েছে, ও শুধু বাড়িটা বাঁচিয়েছে বলে? না, আজকে যদি ওরা আমাদের এই ব্যবসাটার হাল ধরতো তাহলে আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। এরপর এভি এসে বলে, আপনি কি এই কথাগুলো আমাকে বলছেন? তখনই কোর্টের সামনে সবার মাঝখানে এভি আর কর্তা দাদু তর্ক বিতর্ক তারা শুরু করে দেয়। অমিত এসে এভিকে বোঝায় যে এইখানে এই সমস্ত কিছু বলাটা ঠিক নয়। কর্তা দাদু বলে যে তুমিই তো পারতে, এত ডিজিটাল যখন তুমি সবটা সামলে নিতে। এভি বলে, আপনার এই টনিক বেচা কোম্পানিতে আমার কোনো উৎসাহ নেই, আর না আমার এর সাথে কোনো লেনদেন আছে। এরপর চিত্রা বলে, তুমি দেখেছো বাবা কি বলেছে? বাবা বলেছে যে নবীনরা কি কেউ প্রস্তুত ছিল না, একবারও আকিকে বলে দেখেছে, বলেননি তো। এইভাবে কর্তা দাদু আর এভির মাঝখানে তর্ক বিতর্ক হতে লাগে। কর্তা দাদু বলে যে ঠিক আছে, তুমি আজকে এটাই বললে, তাই তো? এই বয়সে এসেও আমার এইটাই প্রাপ্য ছিল। এরপর প্রমিত এই কথাটা শুনে খুবই খুশি হয়, বলে যে আগে তো আমি এটা জানতামই না যে দাদু নাতিনের মাঝখানে এত দূরত্ব, এইটা তো আমাকে কাজে লাগাতেই হবে। এইদিকে ছোটকার কথা গিয়ে এবিকে বোঝায় যে তুই আর এরকম ভাবে বলিস না, তুই দেখতেই তো পাচ্ছিস মানুষটার অবস্থাটা কীরকম। এইদিকে ম্যান্ডি বলে, বেশ হয়েছে কথা, এবার দেখি তুই কি করে সমস্ত কিছু সামলাস, বাইরে আর ঘরে দুদিকেই অশান্তি লেগে আছে। এইদিকে কর্তা দাদুর শরীরটা খারাপ করে, আর এভির কর্তা দাদুর এরকম অবস্থা দেখে তার খারাপ লাগে। বলে যে সত্যিই তো, আমি তো কখনো কারোর কাজ নিয়ে কথা শোনাই না, উনি তো উনির কাজটা করছিলেন আর আমি আমার কাজটা, এইভাবে ওনাকে কথা শোনানোটা ঠিক হয়নি। এইদিকে কথা কর্তা দাদুর জন্য জল আনতে যায়, আর তখনই প্রমিত ওদের বিরোধী উকিলকে ফোন করে বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আর সাবধানে আসবেন যাতে গুহবাড়ি কেউ আমাকে আর আপনাকে একসাথে দেখে না নেয়। একটা চাল তো এখন চালতেই হবে, একটা মুখ্যম চাল হচ্ছে সেটাই হলো এভি, আর এটা তো কাজে লাগাতেই হবে। এরপর দেখা যায় যে সেই অ্যাডভোকেট চলে আসে। এরপর প্রমিত বলে যে আমার কাছে একটা খবর আছে, আপনি অগ্নিকে জিজ্ঞাসা করবেন, কারণ অগ্নি আর তার দাদুর মধ্যে সম্পর্ক এতটা ভালো নয়, আর না অগ্নির সেই কোম্পানির প্রতি কোনো আগ্রহ আছে, তাই ওকে ডাকুন কোর্টে, ওকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপর কথা যখন জল নিতে আসে তখনই প্রমিত আর সেই অ্যাডভোকেটকে দেখে নেয়। প্রমিত যখন ঘুরে তাকায় তখন দেখতে পায় যে কথা পেছনে দাঁড়িয়ে রয়েছে। একটু ভয় পেয়ে যায়, আর সেটা কথাও আন্দাজ করে যে প্রমিতবাবু হঠাৎ আমাকে দেখে ভয় পেয়ে গেলেন কেন, উনি কার সাথে কথা বলছিলেন? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যে উনি আমাদের বিপক্ষ উকিলের সাথে কথা বলছিলেন, কিন্তু কেন? এরপর এদিকে দেখা যায় এভিকে একা পেয়ে ম্যান্ডি ওর সাথে কথা বলতে চায়, তখনই প্রমিত ডেকে পাঠায়। এরপর ম্যান্ডি বলে, তুমি কেন ডাকলে? আমি এভির সঙ্গে কথা বলছিলাম।
এরপর প্রমিত বলে, তোমার মাথাটা কি গেছে? আর একটু হলেই তো ধরা পড়ে যেতে। এদিকে অগ্নিকে এসে সবাই বোঝায় যে তুই আর কর্তা দাদানকে এরকমভাবে বলিস না। তখন এবি বলে, আচ্ছা ঠিক আছে, আমারও এটা ঠিক হয়নি। আচ্ছা উনি ঠিক আছেন তো? তখন এই কথাটা শুনে তারা সবাই বলে যে এই তো, তোরা দুজনেই না একে অপরকে খুব ভালোবাসিস, কিন্তু কাউকে বুঝতে দিস না। অন্যদিকে দেখা যায় যে লোকগুলোদের ডেকে পাঠানো হয়েছিল মিথ্যে নাটক করতে, আর যাদের জন্য এই কেসটা করা হয়েছিল কথা তাদেরকে দেখে নেয়। তারা একটা চার কাপের মধ্যে নোংরা বলে সেটা নিয়ে ঝামেলা করছিল চাওয়ালা কাকুর সঙ্গে। তখন এই বিষয়টা কথা দেখে নেয়, আর কথা চিনলে নেয় যে ওরা হচ্ছে সেই লোকগুলো যে কিনা অন্ধ ছিল। কথা এসে হাততালি দিয়ে বলে, বাহ বাহ, আপনারা এক অন্ধ মিথ্যে নাটক করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন। গুহ পরিবার আর গুহ ফার্মাসিউটিক্যালস বিরুদ্ধে আপনারা অপবাদ ছড়াচ্ছেন, কিন্তু আপনারা তো অন্ধই নন। আর একটা অন্ধ মানুষ কি করে চায়ের কাপে নোংরা রয়েছে সেটা দেখতে পারে বলুন তো? সবাই এসে বলে যে হ্যাঁ, ওনার হাবভাব দেখে তো বোঝা যায় না যে উনি অন্ধ, উনি নাটক করছেন। এদিকে উকিলও চলে আসে, বলে যে এই জন্যই আমি এদেরকে বারণ করেছিলাম। উকিলবাবু এসে কথাকে বলে, দেখুন আপনারা আগেই অনেক ঝামেলা করেছেন, আর ঝামেলা করবেন না। আর আপনার কাছে কি প্রমাণ আছে যে ওরা অন্ধ নয়? কথা চুপ করে যায়, বলে যে এদের সাথে তর্ক বিতর্কে গিয়ে আমি পারবো না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি ওই লোকটা চার কাপের দিকেই তাকিয়েছিল। একবার তো বাজিয়ে দেখতেই হবে, তাহলে সবার সামনে সবটা প্রমাণ হয়ে যাবে। আগামী পর্বে দেখা যায় আদালতের সামনে কথা সবাইকে এটা বলে যে কেউ ইচ্ছে করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কারণ যেই ওষুধের শিশিতে এই ভেজাল ওষুধ ছিল সেটা তো আমাদের কোম্পানির লোগোই নয়, সেটা অনেকটা ভিন্ন।